আচ্ছা, আজকে আমরা পড়ব অ্যানালিসিস অফ ফ্রেম স্ট্রাকচার অথবা ট্রাস অ্যানালিসিস। আচ্ছা, ফ্রেম স্ট্রাকচার কী জিনিস সেটা বোঝার আগে আমি দুটো কথা বলবো। যে আগেকার দিনে যে কনস্ট্রাকশনগুলো হতো সেগুলো হতো লোড বিয়ারিং স্ট্রাকচার, আর এখনকার দিনে হয় ফ্রেম স্ট্রাকচার। ডিফারেন্স কি মনে করে দেখো, আগেকার দিনে যে ওয়ালগুলো হতো তার জন্য আমরা ফাউন্ডেশন ইউজ করতাম। এবার এই যে ফাউন্ডেশনটা আমরা ইউজ করতাম, সেই ফাউন্ডেশনের জন্য আমাদের কি হতো মনে করে দেখো, তোমরা ড্রয়িংয়েও করেছো। আমরা কি করতাম, ফার্স্টে এরকম একটা একদম নিচটা মাটিটাকে এইভাবে কেটে নিতাম পুরো একদম ট্রেঞ্চ জুড়ে। মানে আমি যদি এইখানে একটা ঘর করি, এই তার পাশে এই ঘর করি, আর এই একটা বড় ঘর করি, এখানে যদি দুটো বাথরুম করি, তার জন্য আমাকে ট্রেঞ্চটা কীভাবে কাটতে হতো। এরমভাবে আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে ট্রেঞ্চটা কী কালারে। ধরো লালটা দিয়ে আমি মাটিটা কীরকমভাবে মাটিটা কাটবো সেটা আমি তোমাদের বোঝাচ্ছি। আমি এরমভাবে একটা ট্রেঞ্চ কেটে নিতাম। আগেকার দিনে কি হতো না, এই রকমভাবে ট্রেঞ্চ কেটে নেওয়া হতো, এবং কাটার পর কি করা হতো, এবং এইভাবে এইটা এরমভাবে, এইটা এরমভাবে ট্রেঞ্চ কেটে নেওয়া হতো। এখন প্রশ্ন হচ্ছে তারপর কি করা হতো। আলটিমেটলি এবার মাটি কাটা হবে। মাটি কাটার জন্য আমাদের তাহলে কোন বরাবর মাটিটা কাটতে হতো, এই যে দেখো আমি হ্যাচ করে দিচ্ছি, ঠিক আছে। এই যে ট্রেঞ্চ বরাবর আমরা মাটিটা কাটতাম। তাহলে এখনকার দিনে কি হয়, এখনকার দিনে এটা হয় না, এখনকার দিনে এটা হয় না। তাহলে এখনকার দিনে কি হয়, আমাদের এখনকার দিনে যেটা ইউজ হয় সেটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচার। লক্ষ্য করেছো আগেকার দিনে কি হতো, পুরো দেওয়াল গাঁথনি না করে আমাদের ছাদ ঢালাই করা যেত না। কেন না, সেখানে আমার ছাদের যে লোডটা, সেই লোডটা ট্রান্সমিট হতো কার ওপর, স্ল্যাবের যে লোডটা সেটা ট্রান্সমিট হতো বিমের ওপর, আর বিমের লোডটা কার ওপর থাকতো, ওয়ালের ওপর। এই যে আমি যে ওয়ালটা এখানে তৈরি করছি, ধরো এখানে আমি একটা পিসিসির লেয়ার দিয়েছি, তারপর কি করলাম, এখানে একটা আগে হয় বিএফএস, ব্রিক ফ্ল্যাট সোলিং, বিএফএস। তারপর কি হতো, তার উপরে হতো পিসিসি। তারপর কি হতো, তার উপর গাঁথনি শুরু হতো। ধরো এই একটা লেয়ার, তারপরে এই একটা লেয়ার, তারপরে এই একটা লেয়ার, এরকম ভাবে একদম চলছে। এর ওপরে আমার বিল্ডিং এর লোডটা আসতো। তাহলে এই যে জিনিসটা, এটাকে কি বলা হতো, এটাকে বলা হতো লোড বিয়ারিং স্ট্রাকচার। লোড বিয়ারিং স্ট্রাকচার, ঠিক আছে। তো এখন সিস্টেমটা পাল্টে গেছে। এখন কি এসছে, এখন এসছে ফ্রেম স্ট্রাকচার। ডিফারেন্সটা কি দেখো, ফ্রেম স্ট্রাকচার মানে হচ্ছে, একটু ছোট করে দিই। ফ্রেম স্ট্রাকচার মানে হচ্ছে আমরা কি করি, দেখবে যে ধরো এই তোমার গ্রাউন্ডটা রয়েছে, এই গ্রাউন্ডের মধ্যে কি করা হয়, ধরো যেখানে যেখানে তোমার কলাম পুঁততে হবে সেখানে সেখানে এরকমভাবে মাটিটা কাটা হয় পকেট করে। এবার কি এখানে কলাম বানানো হলো, অ্যাজ এ রেজাল্ট আমার পুরো বাড়িটা কেমন দেখতে লাগবে, আমি এটা এখানে সরিয়ে রাখলাম। বাড়িটা কেমন দেখতে লাগবে, অ্যাজ ইফ আমি এই একটা কলাম পুঁতেছি, এই একটা কলাম পুঁতেছি, এই একটা কলাম পুঁতেছি, এই একটা কলাম পুঁতেছি। এবার এর মাথায় আমরা এরকমভাবে বিম দিয়ে দিলাম। আমি বিমের কালারটা চেঞ্জ করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। ধরো লাল কালারে আমি বিম বানাচ্ছি, এই একটা বিম হলো, এই একটা বিম হলো, এই একটা বিম পড়লো, এই একটা বিম পড়লো, হলো সরি এই একটা বিম করলাম, ঠিক আছে। এরপর কি হবে, এরপর এর ওপর স্ল্যাব আসবে। ধরো না আমি এই কালার দিয়ে স্ল্যাব দিচ্ছি, এই যে আমি স্ল্যাবটাকে এরকম ভাবে দেখিয়ে দিলাম তোমাদের, ঠিক আছে। এই হচ্ছে স্ল্যাব। তাহলে এইভাবে আমার স্ট্রাকচারগুলো হয়। তাই জন্য দেখেছো যে ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কিন্তু আগে কলাম তুলে নিই, তারপরে আমরা গাঁথনি করা শুরু করি। কারণ এখানে লোডটা নিচ্ছে কে, এই স্ল্যাবের লোডটা নিচ্ছে বিম, আর বিমের লোডটা নিচ্ছে কে, কলাম, ঠিক আছে। তাহলে এইভাবে পুরো জিনিসটা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ফ্রেম স্ট্রাকচারের জন্য এবারে আমাদের তাহলে ফ্রেম স্ট্রাকচারের অ্যানালিসিসটা কি বুঝতে হবে। তাহলে ফ্রেম স্ট্রাকচারের অ্যানালিসিস করার জন্য আমরা একদম বেসিক জিনিস দিয়ে ফ্রেম স্ট্রাকচার বুঝবো। কিরম ব্যাপার, চলো আমরা নেক্সট পেজে যাই। আমরা এই ছবিগুলোতে পরে আলোচনা করবো, আগে তোমাদের এটা বুঝিয়ে দিই। আমি এখানে লিখে রাখলাম, এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 2, ঠিক আছে। দেখো ফ্রেম স্ট্রাকচার বলতে বোঝায় যে
মিনিমাম ফ্রেম ইউজ করে একটা স্ট্রাকচার। ঠিক আছে, আমি তোমাদের এটা আরো ক্ল্যারিফাই করে দিচ্ছি। সাপোজ তোমরা 3টে ঝাঁটার কাঠি নিয়েছো বা 3টে শেষ হয়ে যাওয়া পেনের রিফিল নিয়েছো। রিফিলগুলোকে তোমরা এরমভাবে বাঁধলে এবং এই এন্ডটাকে তোমরা শক্ত করে বেঁধে রেখেছো, সুতো দিয়ে হোক, গার্ডার দিয়ে হোক, হোয়াটএভার। তাহলে এই যে জিনিসটা যেটা রয়েছে, এটা কি কোনোভাবে অন্যদিকে মুভ করতে পারে? মানে এই যে ট্রায়াঙ্গেলটা, এটা 3টে সাইডই ফিক্স, এটা কি কোনোভাবে মুভ করতে পারে? পারে না। অপরপক্ষে তুমি ধরো 4টে নিয়েছো, 4টে রিফিল নিয়ে তুমি এরকমভাবে একটা এন্ডগুলোকে সুতো দিয়ে বেঁধে বেঁধে এরকমভাবে একটা তৈরি করলে। এবার এই জিনিসটার মধ্যে তুমি যদি চাপ দাও বা এদিক ওদিক করে যদি ঠেলো, জিনিসটা অবভিয়াসলি এরমভাবে বেঁকে যেতেই পারে। যেতে পারে না? ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু সেটা হবে না। তাহলে এই যে এই জাতীয় যে স্ট্রাকচারগুলো, এইগুলোকে বলা হয় ফ্রেম স্ট্রাকচার। এবং এই জিনিসটা, এই যে 3টে দিয়ে যেটা আমরা তৈরি করেছি, এটাকে আমরা বলা হয় বেসিক ফ্রেম স্ট্রাকচার। তাহলে বোঝা গেল বেসিক ফ্রেম স্ট্রাকচার। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই স্ট্রাকচারটার সাথে এই স্ট্রাকচারের ডিফারেন্স কোথায়? দেখো, এই স্ট্রাকচারটা এই যে এরকমভাবে সোয়ে হয়ে যাচ্ছে, এটাকে আটকানোর জন্য আমি যদি এখানে এইরকম একটা মেম্বার অ্যাটাচ করে দিতাম, তাহলে কি এটা এরকম হতে পারতো? পারতো না। ফলে এইটা হচ্ছে আমাদের কাছে একটা, এইবার যেটা করলাম এইটা হচ্ছে আমাদের কাছে একটা পারফেক্ট ফ্রেম স্ট্রাকচার হলো। এখন তোমাদের আমি আরো কিছু এক্সাম্পল দিয়ে দিই। ধরে নাও, আমি এটা একটু ছোট করে নিচ্ছি। ধরো এই যে বেসিক ফ্রেম স্ট্রাকচার, একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এখন আমি যদি এখানে আরো একটা সাইড যোগ করি বা আরো একটা সাইড যোগ করি, তাহলে এটাও বেসিক ফ্রেম স্ট্রাকচার। দেখো, একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু আমি প্রত্যেকটা যে মেম্বার অ্যাড করেছি, এই প্রত্যেকটা মেম্বার কিন্তু ইন্টার কানেক্টেড রয়েছে এইগুলোর সাহায্যে। তাহলে এই যে পয়েন্টগুলো বা নোটগুলো, এই জিনিসগুলোকে বলা হয় জয়েন্ট। কি বলে এগুলোকে বলা হয় জয়েন্ট। আচ্ছা, এবার কি, এই যে জিনিসগুলো ভালো করে বুঝবে, এই যে ধরে নাও এই কাঠিগুলো বা রিফিলগুলো যেটা দিয়ে তোমাদের আমি বোঝাচ্ছিলাম, এই জিনিসগুলো, এগুলোকে বলা হয় মেম্বার। কি বলে? মেম্বার। তা জয়েন্টকে আমরা নর্মালি ডিনোট করি কি দিয়ে? জে দিয়ে, স্মল জে। ঠিক আছে, স্মল জে। আচ্ছা, মেম্বারকে আমরা ডিনোট করি কি দিয়ে? এন দিয়ে। ঠিক আছে। আচ্ছা, এবার কি, এবার হচ্ছে আমাদের কাছে ফর্মুলা লাগবে একটা আমাদের বোঝবার জন্য। সেটা হচ্ছে, তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারলে যে এই যে এইটা হচ্ছে বেসিক ফ্রেম স্ট্রাকচার, এবং আমি তোমাদের যেটা বললাম, এই রকম যদি ফ্রেম স্ট্রাকচার হয় যেখানে এরকম মিনিমাম নাম্বার অফ জয়েন্টস এবং জিনিস আমরা মানে মেম্বার ইউজ করেছি, এই স্ট্রাকচারকে বলা হয় পারফেক্ট ফ্রেম। তাহলে পারফেক্ট ফ্রেমের আমি এখানে চলে আসছি আমাদের পেজ নাম্বার 3-তে। সেটা হচ্ছে পারফেক্ট ফ্রেম। তাহলে পারফেক্ট ফ্রেম কি জিনিস? আমি যে তোমাদের বললাম, যেখানে আমাদের নাম্বার অফ জয়েন্টস এবং নাম্বার অফ মেম্বারের মধ্যে একটা রিলেশন আছে, সেই জিনিসটাকে আমরা বলছি পারফেক্ট ফ্রেম। এবং আরও একটা বড় ব্যাপার হচ্ছে, পারফেক্ট ফ্রেমের জন্য আমাদের কোনো রকম সোয়ে হবে না, আলটিমেট জিনিসটা খুব স্ট্রং থাকবে। তাহলে আমরা একটু দেখি পারফেক্ট ফ্রেম। তাহলে পারফেক্ট ফ্রেম আমাদের কিরকম হবে? এই হচ্ছে আমাদের একটা পারফেক্ট ফ্রেম, ট্রায়াঙ্গুলার। ধরুন একটা ট্রায়াঙ্গুলার, এই হচ্ছে আমাদের একটা পারফেক্ট ফ্রেম। এখন প্রশ্ন হচ্ছে, ভালো করে বোঝবার চেষ্টা করবে, এই ফ্রেমে দেখো ভালো করে, এই হচ্ছে আমার 3টে মেম্বার। তাহলে এখানে যদি আমি আর একটা পারফেক্ট ফ্রেম তৈরি করতে যাই, বা এটাকে ধরো বাড়াচ্ছি আমি, তাহলে আমি কিরকম ভাবে বাড়াতে পারি? এরকম ভাবে বাড়াতে পারি। ঠিক আছে, তাহলে এই হলো। তাহলে কি, দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে তোমার নাম্বার অফ জয়েন্টস কটা? 1টা, 2টো, 3টে, 4টে অ্যান্ড 5টা। তাহলে এখানে নাম্বার অফ মেম্বার কটা? 5টা, মানে n ইকুয়ালস টু 5।
আচ্ছা, এবার এখানে নাম্বার অফ জয়েন্টস কটা দেখো, একটা এ, আমি এ দিয়ে লিখলাম, এখানে বি, এটা সি, এটা ডি, চারটে জয়েন্ট। তার মানে নাম্বার অফ জয়েন্টস হচ্ছে চারটে। তাহলে নাম্বার অফ মেম্বার হচ্ছে পাঁচটা, নাম্বার অফ জয়েন্টস হচ্ছে চারটে। দেখো একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা তোমাদের ডেরাইভ করে আমি দেখালাম না, এত ডিটেলস তোমাদের নেই। ফর্মুলাটা মনে রাখবে, যে ফর্মুলাটা হচ্ছে এই যে এন আর জে এর মধ্যে পারফেক্ট ফ্রেমের ক্ষেত্রে একটা ইকুয়েশন থাকে। ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে এন ইকুয়ালস টু 2j মাইনাস 3। n ইকুয়ালস টু 2j মাইনাস 3। ফর্মুলা অনুযায়ী তুমি এখানে বসাও n ইকুয়ালস টু 5, 2j মানে 2 দুগুণে 4 মানে 8 মাইনাস 3 ইকুয়েট করছে। যে ফ্রেমের ক্ষেত্রে তোমরা দেখবে যে n ইকুয়ালস টু 2j মাইনাস 3 এই ফর্মুলাটা ম্যাচ করছে, সেই ফ্রেমগুলো হচ্ছে পারফেক্ট ফ্রেম। বোঝা গেল? তাহলে যে ফ্রেমের ক্ষেত্রে n ইকুয়ালস টু 2j মাইনাস 3 এই ফর্মুলাটা মানে ম্যাচ করছে, সেটা হচ্ছে আমাদের কাছে পারফেক্ট ফ্রেম। পরিষ্কার? এবার যদি আমি বুঝতে পারলাম যে যদি আমার n ইকুয়ালস টু 2j মাইনাস 3 হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে পারফেক্ট। এখন প্রশ্ন হচ্ছে, যদি এর থেকে মেম্বার কম থাকে, এর থেকে মেম্বার কম থাকে মানে ধরে নাও ওই যে আমি ফার্স্ট পেজে যে ছবিটা আঁকলাম, ধরো এরকম একটা নিয়েছো, যেটা সোয়ে হতে পারে। তোমাদের আমি যেটা বোঝাচ্ছিলাম, যে আমি যদি এটা এরকম ওই রিফিল দিয়ে, শেষ হয়ে যাওয়া রিফিল বা ঝাঁটার কাঠি বা কাঠি দিয়ে এরকমভাবে যদি তৈরি করি, তাহলে এই জিনিসটা এরকমভাবে সোয়ে হতে পারে। সরি, এই যে হ্যাঁ, এরকমভাবে জিনিসটা সোয়ে হতে পারে। ঠিক আছে? তার মানে কি, এখানে এটা কখনো পারফেক্ট ফ্রেম নয়। তোমরা লক্ষ্য করো যে এখানে নাম্বার অফ জয়েন্টস কটা রয়েছে? চারটে, মানে জে ইকুয়ালস টু 4। আর নাম্বার অফ মেম্বার কটা রয়েছে? চারটে। তোমরা ফর্মুলা বসাও n ইকুয়ালস টু 2j মাইনাস 3, তাহলে কি হবে? 4 ইকুয়ালস টু 2j মানে 4 দুগুণে 8 মাইনাস 3 করলে কত হয়? 5। তার মানে দেখো, যদি এটা পারফেক্ট ফ্রেম না হয়, তার মানে এখানে যদি এক পারফেক্ট ফ্রেম না হয়েছে, মানে কেন পারফেক্ট ফ্রেম হয়নি? কারণ এখানে একটা মেম্বার কম আছে। তাহলে এই ফ্রেমটাকে কি, এইটা মানে একটা মেম্বারের ঘাটতি আছে, এইটাকে বলা হয় ডেফিশিয়েন্ট ফ্রেম। কি বলে? ডেফিশিয়েন্ট ফ্রেম। আমি এই স্ক্রিনটা একটু ছোট করে নিয়ে তোমাদের লিখে দেখাচ্ছি। তার মানে কি না, এখানে আমাদের ফর্মুলাটা কি, এখানে আমাদের ফর্মুলাটা দেখো কি দাঁড়ালো, যে n ইকুয়ালস টু আমাদের দাঁড়াচ্ছে n এর ভ্যালু 4, আর আমাদের এখানে j মাইনাস 3, 2j মাইনাস 3 করে বেরিয়েছে 5। তার মানে n ইজ লেস দ্যান 2j মাইনাস 3 হবে এই কেসে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? চলো আমরা এই জিনিসটাকে ছোট করে নিই। আমি এটা এখানে রেখে দিলাম, ঠিক আছে, বোঝানোর জন্য। চলো, তাহলে কি দাঁড়াচ্ছে, যদি আমার n ইজ লেস দ্যান 2j মাইনাস 3 হয়, তাহলে সেই ফ্রেমটা তো পারফেক্ট ফ্রেম নয়। এই ফ্রেমটাকে আমরা কি বলবো? ডেফিশিয়েন্ট ফ্রেম। ডেফিশিয়েন্ট ফ্রেম। বোঝা গেল? এবার আসছি, যদি এখানে নাম্বার অফ মেম্বার্স বেশি থাকে। নাম্বার অফ মেম্বার্স বেশি থাকে মানে সেম ভাবে আমি, চলো ওই একই রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নিই, ধরে নাও এরকম আছে, ঠিক আছে? এই রেক্ট্যাঙ্গেলটার মধ্যে এটা তো একটা রিডান্ডেন্ট ফ্রেম তোমার, সরি, এটা একটা ডেফিশিয়েন্ট ফ্রেম তোমার রয়েছে। তাহলে ডেফিশিয়েন্ট ফ্রেম, এটাকে তুমি যদি পারফেক্ট ফ্রেম করতে যাও, তাহলে কি হবে? এইভাবে জুড়ে দিতে হবে, কারণ সেক্ষেত্রে তোমার n ইকুয়ালস টু 2j মাইনাস 3 ফর্মুলাটা তোমাদের ম্যাচ করবে। কি হবে দেখো, এখানে নাম্বার অফ মেম্বার্স তাহলে কটা হলো? 5 হলো, n ইকুয়ালস টু 5। নাম্বার অফ জয়েন্টস কটা? 4টে। ফর্মুলায় বসাও n ইকুয়ালস টু 2j মাইনাস 3। ফর্মুলায় বসাও 2j মানে 4 দুগুণে 8 মাইনাস 3, 5, n ইকুয়ালস টু 5 ম্যাচ করছে। তার মানে এইটা কি, এটা একটা তোমাদের পারফেক্ট ফ্রেম হলো, এটা একটা পারফেক্ট ফ্রেম হলো। এখন প্রশ্নটা হচ্ছে, যদি এটা পারফেক্ট ফ্রেম না হয়, এটা যদি একটা, আমি যদি এখানে আরো একটা মেম্বার অ্যাড করি, পারফেক্ট ফ্রেম এটা হয়ে আছে, আমি এখানে আরো একটা মেম্বার অ্যাড করে দিলাম, ধরো এরকম ভাবে আর একটা মেম্বার আমি অ্যাড করে দিলাম, তাহলে এখানে নাম্বার অফ মেম্বার্স কটা হলো? তখন এখানে নাম্বার অফ মেম্বার্স দাঁড়াচ্ছে,
কালারটা আমি পাল্টে নিই যাতে তোমরা বুঝতে পারো। তখন এখানে নাম্বার অফ মেম্বার্স দাঁড়াচ্ছে আমার 6টা, আর নাম্বার অফ জয়েন্টস কি দাঁড়াচ্ছে, দেখো নাম্বার অফ জয়েন্টস দাঁড়াচ্ছে আমার 4টে। তাহলে এই যে ফ্রেমটা হলো, এখানে যদি তোমরা সেই একই ফর্মুলা বসাও, আমি একটু ছোট করে নিই এটা, আমি যদি এটাকে একটু ছোট করে নিই তাহলে এখানে ফর্মুলা কি দাঁড়াচ্ছে, দেখো এন এর ভ্যালু কত 6, 2j - 3 করলে কত হয়, দাঁড়া আমি কালারটা পাল্টিয়ে সবুজ কালার দিয়ে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2j - 3 করলে কত দাঁড়ায়, j এর ভ্যালু কত 4, 4 দুগুণে 8 - 3 করলে 5 হবে। তার মানে দেখো n এর ভ্যালু সেখানে কত, n এর ভ্যালু সেখানে অলরেডি 6। তার মানে দেখো n গ্রেটার দ্যান 2j - 3। এবং এই জাতীয় ফ্রেমগুলোকে আমরা নর্মালি এই পারফেক্ট ফ্রেমের মতন ফর্মুলায় সলভ করতে পারবো না। এই জাতীয় ফ্রেমগুলোকে কি বলে, রিডান্ডেন্ট ফ্রেম বলে। কি বলে, রিডান্ডেন্ট ফ্রেম বলে। তাহলে আমরা এটাকে লিখে ফেলি, এটা আমি এই নিচে রেখে দিলাম, ঠিক আছে, তোমাদের বোঝবার সুবিধা। চলো তাহলে যদি n ইজ গ্রেটার দেন 2j - 3 হয়, সেটাকে আমরা কি বলবো, রিডান্ডেন্ট ফ্রেম বলবো, রিডান্ডেন্ট ফ্রেম। ঠিক আছে, তাহলে এই তিনটে ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। পারফেক্ট ফ্রেমের জন্য হয় n = 2j - 3। যদি ডেফিশিয়েন্ট ফ্রেম হয়, মানে যেখানে একটা মেম্বার কম আছে এরকম যদি হয়, বা দুটো মেম্বার কম আছে এরকম যদি হয়, সেটা হচ্ছে n ইজ লেস দ্যান 2j - 3। আর যদি n ইজ গ্রেটার দ্যান 2j - 3 হয় তাহলে সেটা হচ্ছে রিডান্ডেন্ট ফ্রেম। তো রিডান্ডেন্ট ফ্রেমের ফর্মুলা বা রিডান্ডেন্ট ফ্রেমের ক্ষেত্রে কি হয় না, তোমাদের আরও যদি আমি স্পেসিফিক করে বলি, যে আমি নেক্সট পেজে যাচ্ছি। রিডান্ডেন্ট ফ্রেমের ক্ষেত্রে কি হয়, ধরো এই যে একটা ফ্রেম, এটা ধরো একটা ফ্রেম আছে, তো এইটা হলো পারফেক্ট ফ্রেম, ঠিক আছে, এই যে ফ্রেমটা হলো এটা হচ্ছে তোমার একটা পারফেক্ট ফ্রেম। আমি লিখি এখানে পারফেক্ট। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে মোটামুটি 5টাই যে আছে, আমার 5টা সাইটই সমানভাবে কিছু না কিছু লোড নেবে, এবং সেই লোডগুলোকে তুমি প্রসেস মানে অ্যানালিসিস করে বার করতে পারো যে কোন মেম্বারে কত লোড আছে। কিন্তু যে মুহূর্তে এখানে ধরো এইটা হচ্ছে পারফেক্ট ফ্রেম, এখানে আমার নাম্বার অফ জয়েন্টস, নাম্বার অফ মেম্বার সমস্ত একটা সুন্দর রিলেশনের মধ্যে আছে, পারফেক্ট ফ্রেম তৈরি আছে। আমি যদি এখানে আরেকটা মেম্বার জয়েন করি, মানে এটাকে যদি আমি রিডান্ডেন্ট ফ্রেম বানিয়ে দিই, তাহলে কি হবে, তাহলে এই দুটো মেম্বারের মধ্যে, মানে এই মেম্বারটা আর এই মেম্বারটার মধ্যে এরা যে লোডটাকে কিভাবে শেয়ার করবে সেটা আমরা নর্মাল প্রসেসে সলভ করতে পারবো না। এই জন্য এটাকে রিডান্ডেন্ট ফ্রেম বলে। এবং এই রিডান্ডেন্ট ফ্রেমের অ্যানালিসিস আমাদের এখানে করতে হবে না, আমরা এখানে শিখবো না, সেটা পরে শিখবো কখনো। এখানে আমরা যেটা শিখছি, আমরা এখানে অ্যানালিসিস অফ পারফেক্ট ফ্রেম শিখবো। অ্যানালিসিস অফ পারফেক্ট ফ্রেম, এখানে আমরা এটার সম্বন্ধে শিখব। তাহলে অ্যানালিসিস অফ পারফেক্ট ফ্রেম বোঝার আগে আমরা দেখে নিই ফ্রেম একটুখানি কীরকম মোটামুটি দেখতে হয়। দেখো আমি এখানে কিছু ছবি রেখে দিয়েছি, দেখো এই রকম হচ্ছে একটা ফ্রেম। তাহলে এই যে এখানে দেখো, এখানে নাম্বার অফ মেম্বার্স কটা রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। একটু মার্ক করি তাহলে তোমাদের সুবিধা হবে, কালারটা পাল্টে নি, দেখা যাচ্ছে না। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11। ঠিক আছে, তার মানে নাম্বার অফ মেম্বার্স কটা, 11টা। জয়েন্ট কটা, একটা, এই দুটো, এই 3টে, এই 4টে, এই 5টা, এই 6টা, এই 7টা। তাহলে নাম্বার অফ জয়েন্ট কটা, নাম্বার অফ জয়েন্টস হচ্ছে 7টা। তার মানে যে হচ্ছে 7
আর এন কত, এন হচ্ছে আমার 11। ফর্মুলা বসাও, এন ইকুয়ালস টু 2j মাইনাস 3, 2j মানে 7 দুগুণে 14, দেখো ফর্মুলা ম্যাচ করছে কিনা, এন ইকুয়ালস টু 2j মাইনাস 3, ফর্মুলা ম্যাচ করছে, ঠিক তাই, 7 দুগুণে 14 মাইনাস 3 করলে 11 হয়, এন ইকুয়ালস টু 11, মিলে গেল। তার মানে কি এটা একটা পারফেক্ট ফ্রেম। তাহলে এই যে ফ্রেম, এই ফ্রেমটার একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। তো এই ফ্রেমটা কেন হচ্ছে, এই ফ্রেমটা এই কারণে করা হয়েছে যাতে এখানে লোড নিতে পারে, আমাদের কোনো পার্টিকুলার স্ট্রাকচার এরকম শেপের হয়তো করতে হতে পারে, সেইখানে আমরা লোড নেওয়ার জন্য এরকমভাবে ফ্রেমটা বানিয়েছি। তো এরকম যদি ফ্রেম আমরা তৈরি করি, তো এই রকম ফ্রেমের জন্য আমাদের অ্যানালিসিস করাটাও ইম্পর্টেন্ট। এবং সবথেকে বড় কথা, এই ফ্রেমটা তো আমি এমনি হাওয়ায় ভাসিয়ে রাখতে পারি না, এটার একটা সাপোর্ট লাগবে। এখানে দুরকম সাপোর্টের কথাই আমরা জানবো, একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, একটা হচ্ছে রোলার সাপোর্ট। দেখো ভালো করে, আমি তোমাদের বহুবার বলেছি যে হিঞ্জের সিম্বল কি হয় না, এই হচ্ছে আমার হিঞ্জ সাপোর্ট, আর রোলারের সিম্বল কি হয়, এই হচ্ছে আমার রোলার সাপোর্ট। এইটা এভাবে আমরা বোঝাই সিম্বলটা। এখন এটা সিম্বলটা শুধু দিয়েছে তাই নয়, এখান থেকে এটাও বোঝা যায়, দেখো রোলার মানে কি, সেটা এই দিকে মুভ করতে পারে। তার মানে রোলার আমার শুধুমাত্র ভার্টিক্যাল লোডই নেবে, মানে ভার্টিক্যাল যদি লোড আসে রোলার তাহলে সেটাই নিতে পারবে। আমার যদি কোনো রকম হরাইজেন্টাল লোড আসে তাহলে সেটা রোলার আমার নিতে পারছে না, আমি এইভাবে কেটে দিলাম। আবার ঠিক হিঞ্জের ক্ষেত্রে হিঞ্জ কি করছে না, হিঞ্জ কিন্তু আমার হরাইজেন্টাল লোড এবং ভার্টিক্যাল লোড দুটোই নিতে পারছে। এটা আমার ভার্টিক্যাল লোড আসছে, এটা আমার হরাইজেন্টাল লোড আসছে, দেখো হিঞ্জ দুটোই নিতে পারছে। তার মানে হিঞ্জের ক্ষেত্রে আমার হরাইজেন্টাল লোডও থাকছে, ভার্টিক্যাল লোডও আমার থাকছে। তাহলে এই হচ্ছে হিঞ্জ আর রোলারের বেসিক ডিফারেন্স। আচ্ছা, এবং দুটোর মধ্যে কেউই কিন্তু মোমেন্ট নিতে পারে না, এটা তোমরা জানো। তাহলে আমরা এখানে একটুখানি দেখে নিলাম, এইরকম হচ্ছে ট্রাস, আমরা এইরকম দেখতে হয়। তো এখন এখানে আমাদের সবার ফার্স্টে আমরা যেটা শিখবো, খুব ইজি, সেটা হচ্ছে আমাদের এখানে কি করে রিয়াকশানগুলো কীরকমভাবে আসে। দেখো আমি একটু এগুলো মুছে নিচ্ছি। দেখো আমরা এখানে এই যে সাপোর্টটা, এটা কি, এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, ঠিক আছে। আর রোলার সাপোর্ট কোনটা, এইটা হচ্ছে আমাদের রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট কি করতে পারে, শুধুমাত্র ভার্টিক্যাল লোড নেয়, দেখো এখানে শুধুমাত্র ভার্টিক্যাল লোড নেওয়া হয়েছে। এখন যে সব সময় যে জিনিসটা এরকমভাবেই থাকবে তা নয়, এরকম ব্যাকাভাবেও থাকতে পারে। তো ব্যাকাভাবে থাকলে তখন এটা ভার্টিক্যাল লোড তো ওভাবে নিতে পারবে না। দেখো রোলারের যেটা আছে সেই অনুযায়ী, মানে তার সাথে না, মানে এই সারফেসে যদি রোলারটা থাকে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকমভাবে রাইট অ্যাঙ্গেলে এই লোডটা নেবে। যদি আজকে রোলারটা এইভাবে থাকতো, মানে ধরে নাও এইখানে রোলারটা আছে, এরমভাবে আছে, তাহলে সাপোর্টটা কিভাবে নিত, তাহলে সাপোর্টটা এভাবে নিত, রিয়াকশনটা এভাবে দিত। তো যাই হোক, মানে রোলার যেভাবে থাকবে তার সাথে সেই যে প্লেনের ওপর থাকবে তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার এটা মোটামুটি লোড নেবে, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার কেসটা হচ্ছে হিঞ্জের ক্ষেত্রে কি, হিঞ্জের ক্ষেত্রে হিঞ্জ হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল দুটো লোডই নিতে পারছে, ঠিক আছে। এবার এটা একটা স্পেশাল কেস, ধরে নাও যদি এরকমভাবে জিনিসটা, মানে আমার ফ্রেমটা যদি এরকমভাবে থাকে, তাহলে কি এই কেসে দেখো এইখানে কি, এটা হচ্ছে তোমার এই হিসাবে যদি তোমরা এটাকে ঘুরিয়ে দেখো, তাহলে এই হিসাবে আমাদের এইটা হচ্ছে VA বলে যেটা বলেছে, সেটা কিন্তু এই কেসে আমাদের এই আমার ফিগার নাম্বার C, এটা ধরো ফিগার আমার হচ্ছে 3 নম্বর ফিগার। এই 3 নম্বর ফিগার আর 2 নম্বর ফিগারের মধ্যে আমার 2 নম্বর ফিগারে ভালো করে বোঝো, এই হিঞ্জটার জন্য যে এর কথা বলা হয়েছে, এই যে এর কথা বলা হয়েছে 3 নম্বর ফিগারে, সেটাই কিন্তু আমার VA। হিঞ্জ যেহেতু আমার হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুটো লোডই নিতে পারে, এই কেসটার জন্য মানে 3 নম্বর ফিগারের জন্য, সেটা তাই জন্য এই পুরো ট্রাসটাকে ধরে রেখেছে। ভালো করে বোঝার চেষ্টা করো, পুরো ট্রাসটাকে এই একা ধরে রেখেছে। কেন, আর একটা জায়গায় কি আছে, রোলার তো কোনো, মানে এই কেসে রোলার কি কোনো ভার্টিক্যাল লোড নিতে পারবে, পারবে না। তার মানে এই ট্রাসটার ওপর যত ভার্টিক্যাল লোড আসছে সেটা নিচ্ছে কে, একমাত্র এই হিঞ্জটা। বোঝা গেল। এবার কেস কি, এই রোলারটার ওপর যা হরাইজেন্টাল লোড আসবে তারা এরা দুজন মিলেমিশে নেবে।
যা হরাইজন্টাল লোড আসবে তারা এই বি পয়েন্ট আর এ পয়েন্টে যে আমাদের সাপোর্ট আছে, একটা জায়গায় হিঞ্জ আছে, একটা জায়গায় রোলার আছে, তারা বিলেনিশে নেবে। বোঝা গেছে? তাহলে আমরা একটা অ্যানালিসিস দেখি। কিরকম অ্যানালিসিস? না, আমরা দেখব যে আমরা ঠিকমতো এগুলোর রিয়াকশন বার করতে পারছি কিনা। একদম সিম্পল হিসাব, যেমন আমরা আগের চ্যাপ্টারে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টে বার করার ক্ষেত্রে মোমেন্ট নিয়ে করেছি, এখানেও ঠিক সেম ভাবে মোমেন্ট নিয়ে করব। চলো আমরা পরের ছবিতে যাই। আমরা এখন শিখব কি করে রিয়াকশনগুলো ক্যালকুলেট করতে হয়। তো একটা জিনিস পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই যে এ পয়েন্টটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট এবং জি পয়েন্ট সেটা হচ্ছে রোলার সাপোর্ট। কথার কথা, আমি বললাম তোমাদের একবার যে হিঞ্জ সাপোর্ট মানে ভার্টিক্যাল লোডও নেয় এবং হরাইজন্টাল লোডও নিতে পারে, কিন্তু রোলার সাপোর্ট কখনোই হরাইজন্টাল লোড নিতে পারে না, শুধুমাত্র ভার্টিক্যাল সাপোর্ট নিতে পারে। তো একটা জিনিস বোঝার চেষ্টা করো, ধরো আমি মানে যেরকম ভাবে আমরা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট চ্যাপ্টারে রিয়াকশন বার করতাম, এটাও পুরো সেম হবে, কিন্তু এখানে একটু অন্যরকম আছে, সেগুলো আমরা শিখবো। আচ্ছা, কিরকম? আমি তোমাদের বলেছিলাম যে যে কোনো কেসে এখানেও সেম প্রসেস। দেখো আমরা এখানে রিয়াকশনটা বার করে রেখেছে, দেখো ভি এ ইকুয়ালস টু 50 কিলো নিউটন আর ভি জি ইকুয়ালস টু 80 কিলো নিউটন। তো ধরো আমাদের এটা বলে দেওয়া নেই, আমাদের বার করতে হবে। আমরা কি করে বার করব? ধরে নাও যে ভিজি এই ডিরেকশনটা কি আছে, আপওয়ার্ড আছে। তো ধরে নাও ডিরেকশনটা ডাউনওয়ার্ড হবে, ধরে নাও, কথার কথা। তাহলে কি হলো? তাহলে ভি আমরা মোমেন্ট নেব কার রেসপেক্টে? আইদার এ অথবা জি। ধরে নাও এর রেসপেক্টেই তুমি মোমেন্ট নিচ্ছ, তার মানে কি হলো? এম এ ইকুয়ালস টু 0, সিগমা এম এ ইকুয়ালস টু 0। আমি এটা একটু পরিষ্কার করে দিই, না হলে বুঝতে অসুবিধা হবে। সিগমা এম এ ইকুয়ালস টু 0, মানে এ পয়েন্টের রেসপেক্টে যত মোমেন্ট আছে তার সামেশন 0। আচ্ছা, এ পয়েন্টের রেসপেক্টে কি কি পয়েন্ট লোড তুমি পাচ্ছ? দেখো বি পয়েন্টে 20 কিলো নিউটন রয়েছে হরাইজন্টাল লোড, ঠিক আছে? এর ডিস্টেন্সটা কত? দেখো 3 মিটার বলে দেওয়া আছে। আচ্ছা, তারপর কি আছে? জে পয়েন্টে 30 কিলো নিউটন লোড আছে, আই পয়েন্টে 40 কিলো নিউটন লোড আছে, ঠিক আছে? আর এই ই পয়েন্টে 60 কিলো নিউটন লোড আছে। এবার দেখো ই পয়েন্টটা এর লাইন অফ অ্যাকশন কোনটা? এইটা তো, তার মানে ধরে নিতে পারো তুমি 60 কিলো নিউটনটা এখানে আছে, ঠিক আছে? তাহলে কি হলো? যে পয়েন্টে 30 কিলো নিউটন। আচ্ছা, আমি ধরো নিচ্ছি যে ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে পজিটিভ, তাহলে যেটা ক্লকওয়াইজ, বিতে যে 20 কিলো নিউটন হরাইজন্টাল লোড সেটা ক্লকওয়াইজ, এর রেসপেক্টে আই 40 কিলো নিউটন ডাউনওয়ার্ড সেটা ক্লকওয়াইজ, ইতে 60 কিলো নিউটন ডাউনওয়ার্ড সেটা ক্লকওয়াইজ। ইভেন আমি ধরে নিয়েছি যে ভিজিটা সেটাও ডাউনওয়ার্ড কাজ করবে, তাই জন্য ভিজিটাও ক্লকওয়াইজ পজিটিভ, ঠিক আছে? তাহলে আমি কি হবে? সমস্ত মোমেন্টগুলো সামেশন হচ্ছে 0, তাই তো? দেখো তাতে কি দাঁড়ায়? তাহলে হচ্ছে তোমার 20 কিলো নিউটন তোমার এখানে যে লোডটা রয়েছে বি পয়েন্টে, তার জন্য 20 কিলো নিউটন, আর এ থেকে ডিস্টেন্স কত? 3, তার মানে 20 ইন্টু 3 প্লাস জে তে 30 কিলো নিউটন ডাউনওয়ার্ড, এ থেকে জে ডিস্টেন্স কত? 2, তার মানে 30 ইন্টু 2 প্লাস আইতে 40 কিলো নিউটন ডাউনওয়ার্ড, এ থেকে আই এর ডিস্টেন্স কত? 4, আচ্ছা ইতে 60 কিলো নিউটন ডাউনওয়ার্ড, লাইন অফ অ্যাকশন কোথায়? এইচ থেকে এর ডিস্টেন্স কত? 6, মানে 60 ইন্টু 6 প্লাস তুমি ধরেছ কি ভিজিটা ডাউনওয়ার্ড কাজ করবে, তাই তো? তার মানে ভিজি ইন্টু সেটা ডিস্টেন্স কত এ থেকে? সেটা হচ্ছে 8। তাহলে এই টোটালটা ইকুয়ালস টু 0। অটোমেটিক্যালি এটা যখন ইকুয়েট করবে তুমি দেখো ভিজিটা বেরোবে তোমার নেগেটিভে। এবারে ভিজিটা যে মুহূর্তে নেগেটিভ বেরোচ্ছে, তার মানে কি তুমি ধরেছ ডাউনওয়ার্ডটাকে পজিটিভ, সেই হিসাবে তোমার নেগেটিভ এসে, তার মানে ভিজিটা আপওয়ার্ড কাজ করছে। বুঝতে পেরেছো? এইভাবে এগুলো ক্যালকুলেট করতে হয়। তো এটাকে যদি সলভ করো দেখো কি হয়। এটা হচ্ছে 60, তার মানে 60, এই পুরো জিনিসটাকে যদি এদিকে নিয়ে যাই, দাঁড়াও তোমাদের এটা একটু মুছে দিই। ধরে নাও ভিজিটাকে তুমি এদিকে নিয়ে এসছো, তার মানে কি হলো? মাইনাস হলো, তাই তো? তাহলে মাইনাস 8 ভিজি ইকুয়ালস টু কি হলো? এখানে 3 20 60 প্লাস 3 20 60 প্লাস 160 প্লাস 360,
তার মানে কি দাঁড়ালো, -8 VG ইকুয়ালস টু 6 120, আর এদিকে 280, আর এদিকে 360 যোগ করলে হচ্ছে 840, এই 640, সরি 640, 60 60 120, 120 আর 160 280, 280 আর 360 যদি যোগ করি 640 হলো। তার মানে আমি কি পাচ্ছি দেখো ভালো করে, ছোট করে নি, দেখো এখানে 6টা বাদ চলে গেছে, করতে গেলে বলো তো, এই যে এইখানে লেখা থাকবে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, ভিজি ইকুয়ালস টু 640/8, মাইনাস, তাও আবার করলে -80। এবার কেন -80 বেরোলো, তার কারণ তুমি ধরেছো ভিজিটা ডাউনওয়ার্ড -80, তার মানে কি লোডটা আপওয়ার্ড এবং তার জন্য 80 কিলো নিউটন, এবং এই লোডটা হচ্ছে আপওয়ার্ড। একটা জিনিস বোঝার চেষ্টা করো, তার মানে কি আমরা জানি যে কোনো ক্ষেত্রে টোটাল ডাউনওয়ার্ড লোড ইকুয়ালস টু টোটাল আপওয়ার্ড রিয়াকশন, ঠিক কি না? তাহলে এখানে টোটাল ডাউনওয়ার্ড লোড কত আছে, এখানে 60 আছে, এখানে 30, এখানে 40, 40 আর 30 70, 70 আর এখানে হচ্ছে 60, কত হলো 130। তাহলে আমার টোটাল ডাউনওয়ার্ড লোড কত, 130। তাহলে এখানে কি হবে, 80 একটা পেয়েছি, তার মানে অবভিয়াসলি আর একটাকে 50 হতে হবে। তার মানে এই যে এ পয়েন্টে যে আপওয়ার্ড লোড সেটা হবে 50। তুমি এটাকে সেম একই রকম ভাবে জি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিয়েও বার করতে পারতে, একই বেরোতো 50। তাহলে তুমি কি কি পেলে দেখো, এখানে একটা 20 কিলো নিউটনের লোড রয়েছে যেটা কিনা হরাইজন্টাল, সেই লোডটা কাজ করছে এ পয়েন্ট থেকে, ওই একই, কারণ কি হিঞ্জ আমার একমাত্র মানে হরাইজন্টাল লোড নিতে পারে, রোলার তো নিতে পারবে না, তাই জন্য এই 20 কিলো নিউটনের যে হরাইজন্টাল লোডটা আছে সেটা টোটালটাই নেবে হিঞ্জ, এবং দেখো এর যা ডিরেকশন তার উল্টো দিকে রিয়াকশন আসবে, ক্লিয়ার? আর টোটাল ডাউনওয়ার্ড লোড সেটা ইকুয়ালস টু দুটো আপওয়ার্ড রিয়াকশনের সমান, এখানে 80, এখানে 50, হয়ে গেল গল্প। এইভাবে আমরা রিয়াকশনগুলো ক্যালকুলেট করি, ঠিক আছে? তো এরপর আমরা কি করব, আমরা এবার অ্যানালিসিসের দিকে ধীরে ধীরে যাব। তো অ্যানালিসিসের দিকে ধীরে ধীরে যাওয়ার সঙ্গে আমাদের কিছু বেসিক জিনিস ক্লিয়ার করতে হবে। দেখো কিরকম বেসিক জিনিস, আমরা এখানে একটা ফ্রেশ পেজ নিচ্ছি, আমরা এখনো পর্যন্ত আমি দেখে নিই, এটা হচ্ছে আমাদের 2 নম্বর পেজ ছিল, তাহলে আমরা চলো আমরা এখানে 3 নম্বর পেজ নিয়ে 3 নম্বর পেজ নিয়েছি, আমরা এখানে 4 নম্বর পেজ নিয়ে কাজ করি, ধরে নাও পরে। আচ্ছা, এবার দেখো কি ব্যাপার, কিছু অ্যাজাম্পশন আছে অ্যানালিসিস, ট্রাস অ্যানালিসিস যখন আমরা করব তখন আমাদের কিছু অ্যাজাম্পশন আছে। ধরো কোনো একটা জয়েন্ট আছে, ধরো আমি তোমাদের বুঝিয়ে বলছি, ধরো এই একটা পারফেক্ট ফ্রেম ছিল, দাঁড়াও, ধরো এই একটা পারফেক্ট ফ্রেম আছে, সেই পারফেক্ট ফ্রেমে এগুলো কি, এগুলো হচ্ছে আমার জয়েন্ট, ঠিক আছে? এগুলো মেম্বার, এই এ বি সি, এ বি বি সি, সি এ হচ্ছে মেম্বার, এ বি সি হচ্ছে জয়েন্ট। এই এ থেকে ধরে নাও এরকম একটা মেম্বার আমি এরকম অ্যাড করে রেখেছি, এরকম ভাবে ধরো অ্যাড করা আছে, আর কিছু নেই। এরকম যদি থাকে তাহলে অবভিয়াসলি ধরে নাও এই মেম্বারটার নাম আমি দিলাম এডি, এই এডি মেম্বারটা কোনো ফোর্স ক্যারি করবে না, তার মানে এডি মেম্বারটার অ্যানালিসিস যদি আমরা করি, আমাদের প্রয়োজন নেই, আমরা যদি অ্যানালিসিস করি তাও আমরা দেখব এর মধ্যে কোনো ফোর্স ডেভেলপ করবে না, ফোর্স ডেভেলপ না করলে কোনো স্ট্রেসও ডেভেলপ করবে না, ঠিক আছে? এখানে জেনারেলি 2 ধরনের লোডই আসে, একটা হচ্ছে টেনসাইল আর একটা হচ্ছে কম্প্রেসিভ, ঠিক আছে? তো এই এডির মধ্যে কোনো রকম লোড থাকবে না, মানে এডির মধ্যে আমার ইয়ে হবে 0, লোডের ভ্যালু হবে 0, ঠিক আছে? এবার এটা গেল কেস নাম্বার 1, এই একটা কেসে আমি 0 হয়। তো আমরা যদি কোনোখানে দেখি যে এরকম ধরো একটা ট্রাস রয়েছে, ধরো এরকম ভাবে ট্রাসটা, ধরো এই ট্রাসটা রয়েছে এরকম ভাবে রয়েছে, এখানে ধরো একটা মেম্বার এরকম ভাবে রয়েছে, তাহলে অবভিয়াসলি এরকম যদি একটা সিঙ্গেল মেম্বার থাকে এটার ভ্যালু সবসময় হয় 0, মানে এটার মধ্যে কোনো রকম লোড থাকবে না, না টেনসাইল না কম্প্রেসিভ, ঠিক আছে? এটার ভ্যালু 0 হবে। এটা গেল একটা কেস। সেকেন্ড কেস, ধরে নাও কোনো একটা মেম্বার রয়েছে, ধরে নাও এই একটা ট্রাস, ঠিক আছে?
তাহলে এরকম একটা ট্রাস রয়েছে। এবার ধরে নাও এখানে এরকম ভাবে কোনো একটা মেম্বার রয়েছে, ঠিক আছে? ভালো করে দেখবে, আমি কি একটুখানি দাঁড়াও, তোমাদের একটা ক্লিন ইমেজ করে তৈরি করি, একদম পয়েন্টেড ইমেজ করে তৈরি করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরে নাও এই একটা ট্রাস রয়েছে, ঠিক আছে? ঠিক আছে, ধরে নাও এরকম একটা ট্রাস রয়েছে, একদম সিম্পল ট্রাস। এবার এখানে ধরে নাও এরকম ভাবে আর একটা মেম্বার রয়েছে, আমি এটা একটু বেঁকিয়ে আঁকলাম, কেন বেঁকিয়ে আঁকলাম তোমাদের আমি পরে বলছি। আচ্ছা, এইটাকে আমরা ডিলিট করব। এটা ধরে নাও এটা এইভাবে রইল। আর এটা ধরো এইভাবে রইল। আচ্ছা, পার্টিকুলারলি বোঝবার চেষ্টা করবে, সেটা হচ্ছে এইটা আর এইটা কিন্তু একদম স্ট্রেট লাইন নয়, এইটা এবং এইটা কিন্তু একদম স্ট্রেট লাইন নয়। এই কেসে তার মানে কি, এই দুটো মেম্বার ধরে নাও, এই যে আমি নাম দিয়ে দিই এ বি আর বি সি, এই যে দুটো মেম্বার রয়েছে এ বি অ্যান্ড বি সি, এই মেম্বার দুটো আমার বি পয়েন্টে জয়েন্টের সাথে অ্যাটাচড। তাহলে এই কেসে এ বি দুটো মেম্বারই আমার কোনো লোড ক্যারি করবে না, মানে বোথ এ বি অ্যান্ড বি সি উইল বি জিরো। এর মধ্যে না কম্প্রেসিভ লোড থাকবে না টেনসাইল লোড থাকবে, বুঝতে পেরেছো? তার মানে এরকম যদি থাকে যে দুটো মেম্বার একটা পয়েন্টের সাথে অ্যাটাচ রয়েছে, তাহলে দুটোর ক্ষেত্রে জিরো। ভালো করে মাথায় রাখবে, এখানে যদি কোনো কারণে লোড থাকে তাহলে কিন্তু জিরো হবে না। যদি এরকম কেস আসে যে এরকম একটা অ্যাঙ্গুলার ওয়েতে এরকম ভাবে বেরিয়ে রয়েছে এবং এই অবভিয়াসলি এই দুটো স্ট্রেট লাইন নয়, তখন এই বি পয়েন্টের সাথে যে দুটো মেম্বার অ্যাটাচ রয়েছে তাহলে এই দুটো জিরো হবে। ক্লিয়ার? নেক্সট আর একটা আছে, সেটা কি, ধরে নাও আমার এরকম একটা স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইন ঠিক না, এখানে ধরে নাও এরকম, দাঁড়াও এক মিনিট, ধরে নাও এরকম ভাবে একটা মেম্বার রয়েছে, এই হচ্ছে আমার একটা জাংশন, ঠিক আছে? এই জাংশন থেকে এখানে তার মানে এটা যদি এ নি, এ বি একটা মেম্বার, এ সি একটা মেম্বার, এ ডি একটা মেম্বার, যার মধ্যে এ ডি আর এ বি স্ট্রেট লাইন, মানে একই লাইনে আছে স্ট্রেট। তাহলে এসি মেম্বারটা কোনো রকম লোড ক্যারি করবে না। এই রকম কেস যদি থাকে তাহলে এসি মেম্বারটা কোনো রকম লোড ক্যারি করবে না, লোডটা ক্যারি করবে কে, এডি আর এবি দুজনে মিলে। ক্লিয়ার হয়েছে? লোডটা ক্যারি করবে কে, এডি আর এবি দুজনে মিলে। পরিষ্কার? তাহলে এই কেসে এসিটা জিরো হবে, এই কেসে এসিটা জিরো হবে। তাহলে তিনটে পেলাম, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এরকম যদি পয়েন্টে এসে ম্যাচ করে তাহলে এবি আর বিসি এরকম এই দুটো জিরো হবে। আর যদি এরকম থাকে যে এ পয়েন্ট থেকে একটা ইউনিট একটা এমনি মেম্বার বেরিয়ে গেছে, তাহলে সেটাও আমার জিরো হবে। ক্লিয়ার? তাহলে এটার উপর বেস করে আমরা কয়েকটা এক্সাম্পল নিই। দেখো
দেখো এই অঙ্কটা দেখো, খুব ভালো অঙ্ক, ভালো করে বোঝো কি হচ্ছে না। আমরা এইখানে বুঝি, দেখো কি হয়েছে, এটা একটা রিয়াকশন, ঠিক? তাহলে এটা যদি রিয়াকশন হয় তাহলে এই লোডটা আছে, এই একটা মেম্বার আছে, তাহলে এইটা কি স্ট্রেট লাইনে কাজ করছে, তাহলে এইটা কি কোনো লোড নেবে? নেবে না, তার মানে এটা জিরো। ভেরি গুড, তাহলে আমরা এটা একটু মুছে নিয়ে আগের জায়গায় নিয়ে আসি। তার মানে এটা হচ্ছে তোমার জিরো হয়ে গেল। তাহলে এটা যদি না থাকে, ভালো করে বোঝো, এটা যদি না থাকে তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এই পয়েন্টে আমার কি আছে। আচ্ছা, এবার ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা এটা এদিক থেকে না গিয়ে আমরা এটা অন্য দিক থেকেও যেতে পারি। ধরো আমরা ওপর থেকে যাচ্ছি, ই পয়েন্টে কি আছে? এই লোড, এই হচ্ছে মেম্বার, এটা স্ট্রেট লাইনে আছে, জিরো হয়ে গেল। তার মানে এটার কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে ডি পয়েন্টে কি কি মেম্বার রয়েছে? সিডি আর ডিএফ। এক পয়েন্টে দুটো মেম্বার, অবভিয়াসলি এই দুটো জিরো, কোনো এক্সিস্টেন্স নেই। তার মানে কিসের এক্সিস্টেন্স রয়েছে? শুধু ইএফ এর এক্সিস্টেন্স রয়েছে। তাহলে ইএফ আর এফ, এফ জয়েন্টে দেখো, এফ জয়েন্টে ইএফ আর এফ জি, ঠিক আছে, দুটো রয়েছে। আমি একটু এটা লিখে দিই, এফ জয়েন্টে আমার কে কে রয়েছে? ইএফ, এফ জি, তার সঙ্গে সিএফটা রয়েছে, তার মানে এটা জিরো হবে, কারণ দুটো স্ট্রেট লাইনের সঙ্গে একটা রয়েছে, সেটা তার মানে জিরো হবে। তার মানে কি? এবার সি পয়েন্টে এসো, সি পয়েন্টে তার মানে কোনো লোড নেই, কি কি আছে? একটা বিসি আছে আর একটা সিজি আছে, মানে দুটোই জিরো হয়ে গেল, এ দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে। পরে রইল এবার জি, জি পয়েন্টে এসো, জি পয়েন্টে এসে দেখো দুটো মেম্বার এফ জি আর জিএইচ, তার সঙ্গে কে রয়েছে? জিবি, স্ট্রেট লাইনে রয়েছে, জিরো। স্ট্রেট লাইন না থাকলে এটা যদি জিবিটা যদি এরকম না হয় এরকমও হতো, তাও জিরো হতো। আচ্ছা, তো বিজিটার কোনো এক্সিস্টেন্স নেই, বিজিটা উঠে গেল। তাহলে বি পয়েন্টে কি রয়েছে? এবি আর বিএইচ, এই দুটোই জিরো, কোনো এক্সিস্টেন্স নেই। আর এএইচ তো আগে আমরা জিরো বার করেই নিয়েছি, ক্লিয়ার? কেন না, এই যে এ পয়েন্টে এই রিয়াকশন আছে আর বি পয়েন্টে এই লোডটা ছিল, আমি যদি ধরেও নিই এই মেম্বারটা আছে, এই মেম্বারের সাথে এই জাংশনে আরেকটা মেম্বার অ্যাটাচ হয়েছে এইচ, অবভিয়াসলি এটা তো জিরো হবে। তার মানে কি এই ডাব্লু লোডটা কারা কারা নিচ্ছে? এই ইএফ মেম্বার নিচ্ছে, এফ জি মেম্বার নিচ্ছে আর জিএইচ মেম্বার নিচ্ছে, ক্লিয়ার? এইভাবে আমরা সবার ফার্স্টে যে কোনো ট্রাস্ট পেলে অ্যানালিসিস করে দেখে নেব কোন মেম্বারগুলোতে জিরো হয়, মানে সেখানে মানে অ্যানালিসিস। তাহলে আমরা কি করব? অঙ্ক করবার সময় ওই মেম্বারগুলো আমাদের বার করতে হবে না, আমরা দেখেই বলে দিতে পারবো এটা জিরো হবে। দেখো পরের একটা এক্সাম্পল, এই যে অঙ্কটা দেখো, খুব ভালো অঙ্ক এটা। দেখো এই যে অঙ্কটা আছে, এখানে আমাদের জিরোগুলো আগে ফাইন্ড করতে হবে। দেখো বি পয়েন্টে এ বি আর বিসি স্ট্রেট লাইন, বিএম তার সাথে একটা অ্যাঙ্গেল করে বেরোচ্ছে, তার মানে বিএমটা জিরো, স্ট্রেট ওয়েতে বিএমটা জিরো হয়ে গেল। আচ্ছা, বিএম যদি জিরো হয়ে যায় তাহলে আবার দেখো এম জাংশনের ক্ষেত্রে এম আর এম এল জয়েন্ট রয়েছে, এটা স্ট্রেট লাইন, তার মানে এমসি এর সাথে অ্যাঙ্গুলার, তার মানে এমসি ক্যান্সেল আউট হয়ে গেল, হলো। এবার আসছি এই সিডি আর ডিই মেম্বার ডি জয়েন্টের সাথে অ্যাটাচ, ডিএন হচ্ছে আর একটা মেম্বার, তার মানে ডিএনটা জিরো, ঠিক আছে, যেহেতু সিডি আর ডিটা স্ট্রেট লাইন। আচ্ছা, এবার কি? ধরো এন জাংশন দেখো, ইএন আর এনএল এর সঙ্গে কে লেগে রয়েছে? সিএন, তার মানে সিএনটা ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো সি জাংশন, সি জাংশনে তাহলে কে রয়েছে? বিসিসিডি আর তার সঙ্গে সিএল, স্ট্রেট বিসিসিডি স্ট্রেট লাইন, আর তার সিএলটা হচ্ছে তোমার আর একটা মেম্বার, তার মানে সিএলটা ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে। তার মানে এবার কেসটা কি? এবার ভালো করে দেখো, সিএলটা যদি ক্যান্সেল আউট হয়ে যায়, এমএল আর এল কে তার সঙ্গে রয়েছে এলএন, এলএনটা ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার কি? এবার এন জাংশনটা লক্ষ্য করো, এন জাংশনের মধ্যে কেউ নেই, মানে একটা মেম্বার রয়েছে এনি, ঠিক আছে। তার মানে এনিটা থাকা না থাকা সেম, মানে এনিটাও ক্যান্সেল আউট হয়ে গেল। তার মানে এইভাবে আমরা কি পাচ্ছি? যে দেখো আমরা পাচ্ছি কি? যে বিএম, এমসি, সিএল, আচ্ছা, তারপর হচ্ছে এলএন, তারপর হচ্ছে সিএন, তারপর হচ্ছে ডিএন, তারপর হচ্ছে এনি, এই সবগুলো হচ্ছে আমার জিরো, ক্লিয়ার?
এইভাবে আমরা সেগুলো সলভ করতে পারি। কিন্তু অপরপক্ষে তুমি দেখো এই এফ পয়েন্টে কিন্তু তুমি জিরো করতে পারবে না। এফ জাংশনে ইএফ রয়েছে, এফ জি রয়েছে, কিন্তু তার সাথে আমার তুমি বলবে এফ ওটা তো রয়েছে, কিন্তু এফ ওর সঙ্গে এই যে ডাব্লিউ ই রয়েছে, এই লোডটা রয়েছে, কাজে কখনোই এফ ওটা জিরো হবে না। যদি এখানে ডাব্লিউ ইটা না থাকতো তাহলে কিন্তু ও এফটা জিরো হতো, কিন্তু যেহেতু এখানে ডাব্লিউ ই এই লোডটা আছে তাই জন্য আমার এফ ওটা জিরো হবে না, এখানে লোড থাকবে। ক্লিয়ার? এইভাবে আমরা প্রথমে অ্যানালিসিসের শুরুতে আগে বার করে নেব কোনগুলো জিরো হয়। দেখো এইটা এখানে কি সিম্পল ব্যাপার, ডিই আর ডিসি দুটো মেম্বার, তার সঙ্গে বিডিটা রয়েছে আমার এর সাথে লিনিয়ার ওয়েতে, এই বিডি আর ডিসি স্ট্রেট লাইন, তার মানে অবভিয়াসলি বিডিটা জিরো। বিডিটা যে মুহূর্তে জিরো হয়ে গেল তার মানে বি জাংশনে কি কি রয়েছে, এ বি আর বিসি, তার সঙ্গে এটা স্ট্রেট লাইনে আছে, আর বিটা কি একটা অ্যাঙ্গুলারে আছে, তার মানে অবভিয়াসলি এটা জিরো। তার মানে আমি যখন অ্যানালিসিস করব তখন আমাকে বিই আর বিডি অ্যানালিসিস করার দরকার নেই, আমি শুধু এ বির জন্য অ্যানালিসিস করব, বিসির জন্য অ্যানালিসিস করব, আর আমি এ ইর জন্য অ্যানালিসিস করব, আর বিডি ডিসি এই কটার জন্য অ্যানালিসিস করলেই হয়ে যাবে। আমাকে বিই আর ডি বি এ দুটো করতে হচ্ছে না। বোঝা গেল? তো এইভাবে আমরা অ্যানালিসিস করব। তাহলে আমরা যখনই কোনো রকম এরকম অ্যানালিসিস পাবো তার জন্য আমাদের ফার্স্ট কি, আমাদের ফার্স্টে চেক করতে হবে, আমরা জিরোটাকে ফাইন্ড করব। ফাইন্ড, আচ্ছা ফার্স্ট আমাদের স্টেপ কি থাকছে, ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে রিঅ্যাকশনস। আমাদের বার করতে হবে রিঅ্যাকশনস গুলোকে, রিঅ্যাকশনস, সমস্ত রিঅ্যাকশনস তুমি বার করে নিলে। তারপর স্টেপ 2 সেটা কি, ফাইন্ড জিরোস। আমি এখানে জিরোস করে লিখে রাখলাম, ফাইন্ড জিরোস মানে কোন মেম্বারগুলো কোনো লোড নেবে না সেই মেম্বারগুলোকে আগে বার করলাম। তাহলে এইভাবে আমরা জিরো ফাইন্ড করে নিলাম। যে মুহূর্তে আমরা জিরো ফাইন্ড করে নিলাম তারপর আমরা কি করব, স্টেপ 3 সেটা হচ্ছে আমাদের অ্যানালিসিস। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা পরপর আস্তে আস্তে করব। আমরা আজকে রিঅ্যাকশন বার করা শিখলাম আর জিরো বার করা শিখলাম, অ্যানালিসিসটা আমরা নেক্সট ক্লাসে শিখব। ক্লিয়ার? আচ্ছা আমি এটার পিডিএফ তোমাদের গ্রুপে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, আর এটা আমাকে বলবে যে তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে বলবে। ক্লিয়ার আশা করছি, আর মনে হয় না কোনো প্রবলেম আছে। আমি ক্লোজ করলাম।